বাংলা নববর্ষের শুরু মঙ্গলবার 1432-এর শুরু। এই পবিত্র বাংলা নববর্ষের দিনে আপনাদেরকে গোটা বাংলার মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই, আন্তরিকভাবে অভিনন্দনও জানাই যে আপনাদের গোটা বাংলা বছরটা ভালো কাটুক, সুন্দরময় হয়ে উঠুক। সেই সঙ্গে আপনারা জানেন যে গত মঙ্গলবার থেকে আমাদের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশনে প্রথমে আপনার ওমরপুর মোড়, তারপরে শামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকা, পরবর্তীকালে সাজুর মোড়, সুতির, এই সমস্ত এক কথায় জঙ্গিপুর লোকসভার অন্তর্গত যে 5টি বিধানসভা, নবগ্রাম আর লালগোলাকে ছেড়ে দিন, বাদ দিয়ে সাগরদিঘি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সুতি আর শামশেরগঞ্জ আর ফারাক্কাটা তো দক্ষিণ মালদার সঙ্গে রয়েছে। আমাদের মুর্শিদাবাদ জেলার পুলিশ পিডি দুটো রয়েছে, একটা জঙ্গিপুর পুলিশ পিডি আর একটা মুর্শিদাবাদ পুলিশ পিডি বহরমপুর। তো আমরা বিগত এক সপ্তাহ ধরে প্রথমে মঙ্গলবারে শুরু হয়েছিল ওমরপুর মোড়ে কয়েক হাজার মানুষ জমায়েত হয়ে তারা ন্যাশনাল হাই রোড ব্লকেড করেছিল, তারা অবস্থান করেছিল সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে। সেই ঘটনাকে শুরু দিন থেকেই সেদিনকে আমরা দেখেছিলাম যে জঙ্গিপুর পুলিশ পিডির কিছু পুলিশের গাড়ি অগ্নিসংযোগ হতে, কিছু পুলিশ কর্মী জখম হতে এবং পুলিশের কাঁদানি গ্যাস সেল ফাটানোতে সাধারণ মানুষের উপরে লাঠিচার্জ করে তারাও অনেক কম বেশি জখম বা আহত হতে। তারপরে যেভাবে জঙ্গিপুর সাব ডিভিশনের বিভিন্ন থানা এলাকা, শামশেরগঞ্জ, তার মধ্যে ধুলিয়ান পড়ে, সেই ধুলিয়ান ওখানে টাউনটা বাসুদেবপুর পড়ে, এক কথায় ধুলিয়ান পৌরসভা এলাকা থেকে শুরু করে বিভিন্ন সেখানে তিনজন এমএলএ বাস, শামশেরগঞ্জের এমএলএ বসবাস করেন, ফারাক্কার এমএলএ বসবাস করেন এবং সাগরদিঘির এমএলএ বাইরন বিশ্বাসেরও একটা স্থানীয়, এবং সর্বোপরি খলিলুর রহমান যিনি ওই লোকসভার সাংসদ এবং আমাদের সাংগঠনিক জেলার সভাপতিও ছিলেন। তো সেই জায়গাতে পুলিশ প্রশাসন এবং আমাদের রাজনৈতিক নেতৃবর্গ, বিধায়ক, জনপ্রতিনিধি, ত্রিস্তর জনপ্রতিনিধি, ত্রিস্তরীয় যারা প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের চালান। আরো উল্লেখ থাকে যে আমাদের জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, তিনিও সেই সুতিতে বসবাস করেন, সুতি বিধানসভার এলাকায় কিনা স্থায়ী বাসিন্দা। তো এতগুলা জনপ্রতিনিধি থাকতে কেন এই ধরনের অঘটন ঘটল, কেনই বা এই অপ্রীতিকর ঘটনার জন্য আমাদের জেলার এত আমাদেরকে বদনাম হলো, বা জেলাবাসী হিসাবে আমাদের অনেক বাজে বাজে কথা শুনতে হচ্ছে, যেখানে এটা মোটেই আমাদের জেলাবাসী হিসাবে আমাদের ভালো লাগছে না বা সুখকর মনে করছি না। তাই গতকালও কিছু বিক্ষিপ্ত ঘটনা জাফরানবাদে, যেখানে বাবা ছেলে নিহত হয়েছে, সেই গ্রামের এলাকায় বিএসএফ এর আচরণে সাধারণ মানুষ অত্যন্ত ক্ষিপ্ত বা অতিষ্ঠ, এবং তারা বিএসএফ এর এই আচরণে তারা প্রতিবাদ করেছে। গতকালও আমরা লক্ষ্য করেছি। এখনো পুরোপুরি শান্তি স্থাপন হয়েছে এটা বলা যাবে না, কম বেশি ভেতরে ভেতরে অনেক
ক্ষোভ বিক্ষোভ, সাধারণ মানুষের আলোচনা সমালোচনা চলছে। তবুও আমরা বলবো যে মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন এবং জনপ্রতিনিধিরা, সে যে কোনো দলের নির্বাচিত হতে পারে। তৃণমূল দলের মেজর পার্সন আছে, বাকি যারা প্রধান বা জেলা পরিষদে অল্প সংখ্যক অন্য দলের প্রতিনিধি রয়েছে, তারা সকলে মিলে এই জেলাটার মান সম্মান বা এই জেলাটার হিত গৌরব পুনরুদ্ধার করতে হবে। কারণ আমরা যেভাবে শ বছর ধরে এই জেলায় আমরা সম্প্রীতি বজায় রেখে বসবাস করে এসেছি, আমাদের পূর্বসূরীরা, আমাদের বাপ দাদা ঠাকুরদা, তারও বাবারা যেভাবে সম্প্রীতি রেখে এখানে বসবাস করেছে, আগামী দিনেও যাতে আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরো বেশি গুরুত্ব দিয়ে যাতে আমরা এই জেলায় বসবাস করতে পারি। এখনো কিছু দায়িত্বজ্ঞানহীন নেতা নেত্রী, তারা তাদের মতো করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। গতকাল সেলিম সাহেব অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু তিনিও যে সেকুলার মুখে বললে হবে না। তিনি 2024 সালের লোকসভা নির্বাচনে কিসের ভরসায় শুধুমাত্র এই মুসলিম অধিষ্ঠিত জেলায় মুসলিমদের ভোট পাওয়ার প্রত্যাশী হয়ে তিনি এখানে 11 মুর্শিদাবাদ লোকসভায় কন্টেস্ট করতে এসেছিলেন। তিনাদের সংগঠন তলান্নিতে 19-এর লোকসভাতে তিনাদের এক্সিস্টিং এমপি বদরুদ্দোজা চতুর্থ স্থানে চলে গিয়েছিল। সেখানে আমি কন্টেস্ট করেছিলাম ভারতীয় জনতা পার্টির সিম্বলে, সেখানে আমি তৃতীয় স্থান অধিকার করেছিলাম। আর এক্সিস্টিং এমপি 14 থেকে 19 বদরুদ্দোজা খান সেই পার্টির, তিনি চতুর্থ স্থানে চলে গিয়েছিলেন, 1,40,000-এ নেমে এসেছিলেন। তাহলে সেলিম সাহেব আপনি কোন ভরসায়, কোন যুক্তিতে রাজ্যের সম্পাদক হয়ে আপনি 11 মুর্শিদাবাদে কন্টেস্ট করতে এসেছিলেন? আপনার মধ্যেও সাম্প্রদায়িকতা আছে, সেটা প্রমাণ করেছেন আপনি 2024 সালের 11 নম্বর লোকসভাতে কন্টেস্ট করতে এসে। আপনার প্রত্যাশাই ছিল মুসলিম অধিষ্ঠিত জেলা, সেখানে ঘোলা জলে মাছ ধরে আমি নির্বাচিত হব। কিন্তু ভাগ্যের কি পরিহাস, 5 বারের সাংসদ যেমন পরাজিত হয়েছে, আপনারও সেই যে অসৎ উদ্দেশ্য বা যে কমিউনাল টেন্ডেন্সি নিয়ে মুসলিমদের জনপ্রতিনিধি হওয়ার, এর আগে উত্তর দিনাজপুরে রায়গঞ্জে হয়েছিলেন, উত্তর কলকাতায় হয়েছিলেন, তাছাড়া রাজ্যের ক্যাবিনেটের মন্ত্রী হয়ে আপনি অনেক কিছু আপনার খেলা দেখিয়েছিলেন। কিন্তু আপনি এখন ঘোলা জলে যেভাবে শুভেন্দু অধিকারী এই রাজ্যটাকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য প্রতি পদে পদে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, একইভাবে তাদের দলের রাজ্য সভাপতিও হিন্দু পরিবারের মা বোনদের মহিলাদের হাসুয়া নিয়ে থাকতে বলছেন, নিদান দিচ্ছেন। একইভাবে দিলীপ ঘোষ যেভাবে কথা বলছেন, অর্জুন সিং তিনি আবার বলেছেন তিনি নাকি এত ক্ষমতাবান হয়ে গেছেন যে ঝাড়খণ্ড আর বিহার থেকে তিনার নাকি লোক ঢুকিয়ে তিনি মুর্শিদাবাদ আর মালদাকে তিনি সোজা করে দেবেন। তা আমি অর্জুন সিংকে চ্যালেঞ্জ করে বলছি, আপনাকে মুর্শিদাবাদ মালদা ঢোকার কোনো সুযোগ মুর্শিদাবাদের মানুষ, মালদার মানুষ দেবে না, আপনি ঢুকতেও পারবেন না। আর ওই ঝাড়খণ্ড বিহার থেকে কারো ক্ষমতা নাই যে মুর্শিদাবাদ মালদাতে ঢুকে এখানকার আইন শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করে বা এখানকার মানুষের মোকাবেলা করে। আমি অর্জুন সিং এর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে বলছি, অর্জুন সিং, আপনি আগে আপনার যে ব্যারাকপুরের আপনি সাংসদ ছিলেন, গত নির্বাচনে পার্থ ভৌমিকের কাছে পরাজয়ের মুখ দেখেছেন। আপনার সেই 7টা বিধানসভার মধ্যে একটা অন্যতম পড়ে আমডাঙ্গা, সেই আমডাঙ্গার মানুষের মোকাবেলা করে দেখান আপনি। আমডাঙ্গায় যে সংখ্যক মানুষ বাস করে তাদের মোকাবেলা করে আগে দেখান। তাদের তারা খেয়ে তো আপনি দৌড়াতে শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর কে সঙ্গে নিয়ে। তাহলে আপনি আবার মুর্শিদাবাদ আর মালদাকে আপনি বিহার আর ঝাড়খণ্ড থেকে, আমি অবিলম্বে রাজ্য সরকারের
পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি, এই ধরনের উচ্ছৃঙ্খল বক্তব্য যারা রাখছে, শুভেন্দু অধিকারী যে ধরনের প্ল্যান মাফিক মুর্শিদাবাদের প্রশাসনকে বিগত দিনে যখন আপনার দলে ছিল তখন সেই সময় পুলিশের আধিকারিকদের, বিভিন্ন থানার আধিকারিকদের যেভাবে ইউজ করেছে, আজকের দিনে সেই সমস্ত আধিকারিকদের ছত্রছায়ায় এখন বর্তমানে যেসব থানার ওসি বা আইসি, থানার ইন্সপেক্টররা আছে, কম বেশি দেখবেন সেই সময় যারা ছিল ঘুরে ফিরে কেউ ইন্সপেক্টর হয়ে আবার এই থানা এখানে এসে রাজ করছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব বিনয়ের সঙ্গে যে আপনি একবার পুলিশ মন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ জেলার বহরমপুর পুলিশ পিডির আন্ডারে যতগুলি 16টা না কটা থানা আছে, আর ওখানে যে থানাগুলো আছে ওই জঙ্গিপুর পুলিশ পিডি, টোটাল 27টা থানা, তার ভিতরে 8টা বোধহয় আইসি থানা আছে আর বাকিগুলা ওসি সাব ইন্সপেক্টরের দায়িত্বে। আপনি টোটাল এই ওসি আর আইসিদের একবার দয়া করে মুর্শিদাবাদের মানুষকে পরীক্ষা করার জন্য, তাদের পুলিশের যে পার্সোনাল স্বার্থে যেভাবে এখানকার মাটিকে ব্যবহার করছে, থানাগুলোতে চেয়ারকে ব্যবহার করছে, তাদের একবার ট্রান্সফার করে আপনি হাওড়া জেলা বা দক্ষিণ দিনাজপুর জেলা বা উত্তর দিনাজপুর জেলায় নিয়ে যান, আর ওই জেলা থেকে আপনারই পছন্দ মতো অফিসারদের এই জেলার থানাগুলার অফিসার ইনচার্জ বা আইসি ইন্সপেক্টর ইনচার্জ যারা আছে তাদেরকে দেন, বাঁচান আমাদের। কারণ মুর্শিদাবাদের গ্রাসরুটের মানুষরা আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে ভোট দিয়ে 20 জন বিধায়ক দিয়েছে, আগামী দিনেও আপনি আবার 20 জন কেন 22টা বিধায়কই আপনি পাবেন, কিন্তু আপনাকে এইসব কঠোর সিদ্ধান্তটা নিতে হবে। কারণ আপনার ক্ষমতার অপব্যবহার করে কিছু অসাধু অফিসার এখান থেকে যেভাবে কোন লাইনে ব্যবহার করে কিসের বিনিময়ে এরা আবার পুনরায় কেউ আইসি হচ্ছে, কেউ পুনরায় ওসি হচ্ছে। 3টে থানা, বড়ুয়া এখনো ওসি থানা, সাব ইন্সপেক্টর থানা, শক্তিপুর এখনো সাব ইন্সপেক্টর থানা, রেজিনগর এখনো সাব ইন্সপেক্টর থানা, অথচ আপনারা এখানে 3 জন ইন্সপেক্টরকে এখানে কেন দায়িত্ব রেখেছেন? কেন বড়ুয়া থানা আইসি থানা না করে ইন্সপেক্টরকে দিয়ে চালানো হচ্ছে? তাদের দায়িত্বটা কি আছে? তারা সাব ইন্সপেক্টরদেরকে কিভাবে ইউজ করছে, কিভাবে করাপশনে তারা যুক্ত হচ্ছে। একইভাবে শক্তিপুরে আপনারা অযোগ্য লোককে দিয়ে শক্তিপুর থানা চালাচ্ছেন, আপনারা ইন্সপেক্টরকে দিয়ে রেজিনগর থানা চালাচ্ছেন। এসবগুলা আইপিএস রুলে বা আপনার পুলিশ প্রশাসনের যারা ঊর্ধ্বতন রাজ্যের ক্ষমতায় বসিয়ে রেখেছেন তাদেরকে বলুন যে, এক কথায় বাংলায় বলে যে এই জেলাটাকে এত অবহেলিত বা এত করাপ্টেড অফিসারদের দিয়ে এই জেলাটা চালাবেন না। এই করাপ্টেড অফিসারদের আপনি আপনার নিয়ারেবল কলকাতার আশপাশের যে ডিস্ট্রিক্টগুলো আছে, হাওড়া আছে, দক্ষিণ 24 পরগনা আছে, উত্তর 24 পরগনা আছে, সেই সব জায়গায় আপনাদের নিয়ে যান। আমি একজনের নাম করে বলছি, মৃণাল সিনহা, বর্তমানে আইসি কাঁদি। তিনি এই জেলায় বহরমপুরে খেটেছেন টাউন ওসি হিসাবে, ভরতপুরের ওসি খেটেছেন, রেজিনগরের ওসি খেটেছেন, শক্তিপুরের ফাঁড়ির আইসি খেটেছেন, বেলডাঙ্গা থানার ওসি খেটেছেন। সে ঘুরে ফিরে একবার সাঁতরাগাছিতে গিয়ে আবার কোন জাদু বলে তিনি কাঁদির আইসি হিসাবে বসে আছে। তিনি পুরো করাপ্টেড অফিসার। তিনি বড়ুয়া থানা, ভরতপুর থানা, খড়গ্রাম থানার খবরদারি করছে বকলমে। কেন হবে? সেখানকার থানাগুলা কেন নিরপেক্ষ সার্ভিস দেবে না? এটা আপনার কাছে আমার করজোড়ে আবেদন। কোন জাদু বলে, কোন ক্ষমতা বলে ওরা বারবার মুর্শিদাবাদে কি তাদের আছে? সদ্য একজনকে অর্ডার বেরিয়েছে, জামাল উদ্দিন মণ্ডল, তার আসল বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের কোন গ্রামে, তার বাবা পুলিশের কনস্টেবল ছিল, সে রানাঘাটে তার অফিস পাড়ায় তাদের স্থায়ী ঠিকানা। সে দুবার 6 বছর বেলডাঙ্গা থানার ওসি ছিল। বেলডাঙ্গার ঝুনকা গ্রামে তার শ্বশুর বাড়ি। সে দুবার বেলডাঙ্গা থানার ওসি, তারপরে আবার ইন্সপেক্টর থানা হয়ে গেলে তখন আইসি, তারপরে আবার রাজারহাটে 2 বছর খেটে এসে আবার সে এখানকার আইসি,
আবার সেই 2 বছরে কত করাপ্টেড হয়েছে, কত সম্পদের মালিক হয়েছে, আপনারা ভিজিলেন্স লাগান, গোয়েন্দা লাগান, দিয়ে তদন্ত করুন। তার অবশ্য হাওড়াতে ট্রান্সফার হয়েছে। আবার আরেকজন এই জেলার খেটে যাওয়া অফিসার, বেলডাঙ্গাতেও ওসি ছিল, সেই সুমিত তালুকদার, তিনি ফালাকাটা থেকে বা উত্তরবঙ্গ থেকে তার বেলডাঙ্গায় আসছে। কোনো আপত্তি নাই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনয়ের সঙ্গে আবেদন করছি, মুর্শিদাবাদ জেলাবাসীকে আপনি বাঁচান। মুর্শিদাবাদ জেলাবাসী আপনাকে প্রচন্ড সমর্থন করে ভোট দিয়েছে। কোনো রাজনৈতিক দল স্বাধীনতার পরে এত এককভাবে 20টা সিট ছিল না, 19টা সিট ছিল, তাও কোনো সময় 8, 11, কোনো সময় 10, 9 এরকম করে রেজাল্ট হতো। আর যেখানে 22টা সিটের মধ্যে আপনাকে 20টা দিয়েছে, সেই জেলার মানুষের প্রতি এইভাবে আপনি তাদেরকে অবহেলা করতে পারেন না। এখানকার প্রশাসন যেভাবে গ্রাসরুটের মানুষকে ব্যবহার করছে, টাকা ছাড়া এরা কোনো কিছু করে না। আমি আপনাকে ওপেন বলছি, আপনি আপনার দিক থেকে তদন্ত করুন। হুমায়ুন কবির যে অভিযোগ আনছে, এই অভিযোগের যদি সততা না পান, যদি আপনি না মিলে যে হুমায়ুন কবির কাউকে প্রতিহিংসাপরায়ণ হয়ে কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে, আপনি আপনার প্রশাসন দিয়ে আমাকে অ্যারেস্ট করে আপনি লক আপ করে দিন। বিচার ব্যবস্থা যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। আমি এতটা বড় কথা বলছি, কেন এই মুর্শিদাবাদ জেলার মানুষ আপনার সরকারের আমলে এত লাঞ্ছিত হবে, এত অপমানিত হবে, এত মানুষকে এইভাবে পক্ষপাতমূলক আচরণের মধ্যে দিন যাপন করতে হবে। তাই আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ রাখলাম, মুর্শিদাবাদ জেলার 2টো পুলিশ পিডির আন্ডারে যে সমস্ত থানাগুলো রয়েছে, আপনি নিজে দৃষ্টিভঙ্গি দেখিয়ে বা আপনার ক্লোজ যারা অফিসার আছে, যারা ভালো অফিসার এখনো রাজ্য প্রশাসনের প্রচুর আছে, তাদের মাধ্যমে আপনি এটাকে তদন্ত করে আপনি দয়া করে এই 2জন পুলিশ পিডির আন্ডারে যারা এতদিন ধরে আছে তাদেরকে আপনি একটু আপনার নিয়ারেবল জেলায়, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, এইসব জায়গায় নিয়ে যান, আর ওইখানকার জেলার অফিসারদের মুর্শিদাবাদে পোস্টিং করে দেন। আর একজনের কথা বলি, বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখন থেকে একজন অফিসার ছিল বহরমপুর পুলিশ লাইনে, তার নাম রাজেশ দত্ত। এই রাজেশ দত্ত, আপনি প্রায় 14 বছর ক্ষমতায় এসছেন, এখনো তিনার প্রমোশন হয়ে হয়ে এখনো তিনি সাব ইন্সপেক্টর হয়ে এখানে 12 বছর ধরে কি করে পোস্টিং আছে। অভিযোগ করে তাকে ট্রান্সফার করার জন্য কুচবিহারে যাওয়ার জন্য একটা অর্ডার বের করা হয়েছিল, তার অদৃশ্য ক্ষমতায় সে আবার এখানে থেকে গেছে। এখানে পুলিশ লাইনের মধ্যে যে সমস্ত মুসলিম ভাইরা, মুসলিম কনস্টেবল বা এএসআই বা এসআই থাকে, তাদের উপরে যা অনৈতিক টর্চারিং করে এবং তাদের একটা থানাতে পোস্টিং পেতে গেলে এর কাছে লক্ষাধিক টাকা গুনতে হয়, তারপরে তার সেই কনস্টেবলের পোস্টিং হয়। কেন হয়? কার স্বার্থে, কিসের জন্য এই রাজেশ দত্তকে এখনো বহরমপুর পুলিশ লাইনে রেখে দেওয়া হয়েছে? কার স্বার্থে? এটা আমার জিজ্ঞাসা, এটা মুর্শিদাবাদের মানুষের জিজ্ঞাসা ধরে নেবেন যে একজন অফিসার কি করে 14 বছর 15 বছর ধরে একই জায়গায় পোস্টিং থাকে, কোন নিয়মে থাকে? তাহলে অন্য কোনো অফিসাররা কেন বারবার বদলি হয় বা কোনো জায়গায় ট্রান্সফার হতে হয়? এটা আপনার কাছে আমার প্রশ্ন থাকলো। রাজেশ দত্ত বহরমপুর পুলিশ লাইনে আছে, তার অদৃশ্য ক্ষমতার বলে বহরমপুরের এসপিকে বলে কিছু হয় না, অন্য জায়গার কোনো অফিসারকে তার বিরুদ্ধে কোনো কথা বলে কোনো সুরাহা হয় না। এটা আপনি দেখুন, কারণ মানুষ আপনাকে ক্ষমতা দিয়েছে, মানুষ আপনাকে এই মুখ্যমন্ত্রীর আসনে বা পুলিশ মন্ত্রী হিসাবে ক্ষমতায় রেখেছে। সেই মানুষের প্রতি আনজাস্টিস হচ্ছে, অবিচার হচ্ছে, এগুলো আপনি ভালো করে দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে আবেদন থাকলো। আপনি বলেছিলেন